হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ সায়েন্স ক্লাস বাংলা। আজকের পর্বে ক্লাস 9 এর লাইফ সায়েন্সের থার্ড চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক স্ট্রাকচার অফ লাংস বা ফুসফুসের গঠন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই টপিকটি রেসপিরেশন চ্যাপ্টারের মধ্যে পড়ছে। রেসপিরেশন বা শ্বসন একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই সম্পর্কে আগে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে, দেখে নিও। আজকের পর্বে যে টপিকটি নিয়ে পার্টিকুলার আলোচনা করব সেটি হলো স্ট্রাকচার অফ লাংস বা ফুসফুসের গঠন। এই ফুসফুসের গঠন বা স্ট্রাকচার অফ লাংস একটি প্রশ্ন হিসেবে আসতে পারে। কত নম্বরের প্রশ্ন? 3 নম্বরের প্রশ্ন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফুসফুসের গঠনের চিত্রটি অঙ্কন করতে বলে কখনো কখনো, আবার কখনো কখনো ফুসফুসের গঠনটি বর্ণনা করতে বলে। এটি কিন্তু লং কোশ্চেনে থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এটা 3 মার্কস একটি প্রশ্ন হিসেবে আসবে। খুব ভালোভাবে সহজভাবে আমরা ফুসফুসের গঠন বা স্ট্রাকচার অফ লাংসটি বুঝবো। আমরা জানি মানবদেহের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস বা লাংস। লাংস কেন বলছি? কারণ লাংস হচ্ছে দুটি, অর্থাৎ দুটি ফুসফুস থাকে। প্রথমে আমরা জানবো ফুসফুসের অবস্থানটি কোথায়। তাহলে 1 নম্বর পয়েন্টটি হবে কি? ফুসফুসের অবস্থান, বা পয়েন্ট করতে পারি অবস্থান হিসেবে। এটি কিন্তু আমরা পয়েন্ট আকারে জানবো। তাহলে 1 নম্বর পয়েন্ট বললাম ফুসফুসের অবস্থান। কোথায় অবস্থান করে? মানুষের দুটি ফুসফুস বক্ষ গহ্বরে, বক্ষ পিঞ্জরের মধ্যে, হৃৎপিণ্ডের দুপাশে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের উপরে অবস্থান করে। খুব ভালোভাবে কিন্তু অবস্থানটি মনে রাখতে হবে। তাহলে কি বললাম? দুটি ফুসফুস বক্ষ পিঞ্জরের মধ্যে, অর্থাৎ এটাকে আমরা পাঁজরা বলি বুকের, সেই পাঁজরার মধ্যে, বক্ষ গহ্বরের দুদিকে, হৃৎপিণ্ডের দুপাশে অবস্থান করছে। এবং আরেকটি কথা বলেছি, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যেটি আমাদের শরীরকে মানে শরীরের ভেতরের অংশগুলিকে ডিভাইড করছে, সেই মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের উপরে অবস্থান করছে। এখানে আমি এঁকেই দিয়েছি, এইটি হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখতেই পাচ্ছি, মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ওপরে অবস্থান করছে। তাহলে ফুসফুসের গঠনের 1 নম্বর পয়েন্টটি কিন্তু হয়ে গেল অবস্থান। এবার 2 নম্বর পয়েন্টে আসবো, যেটি হলো আকৃতি। ফুসফুসের আকৃতি কিরকম? এখানে দেখতেই পাচ্ছি দুটি ফুসফুসের ছবি আঁকা আছে। আকৃতিটি কিরকম? ত্রিকোণাকার বা শঙ্কুবাকার। মনে রাখতে হবে ত্রিকোণাকার বা শঙ্কুবাকার। আর দুটি ফুসফুস গোলাপি বর্ণের হয়। আরেকটি কথা মনে রাখতে হবে, দুটি ফুসফুস আমরা জানি, আমরা যখন কোনো ছবি আঁকি সেই ছবিটির যে দিকটি ডান দিক হয় সেটা কিন্তু আসলে বাম দিক, এবং যেটি বাম দিক হয় সেটি কিন্তু আসলে ডান দিক। তাহলে এই চিত্রটির ক্ষেত্রে এটি হলো বাম দিক এবং এটি হলো ডান দিক। এটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এটি বললাম বাম দিক এবং এটি ডান দিক, যেহেতু ছবিটা বোর্ডে আঁকা আছে। তো হয়ে গেল। এখানে এই কথাটি কেন বললাম? কারণ এক্ষুনি আমি বলছিলাম ফুসফুসের আকৃতি সম্পর্কে। ফুসফুসের আকৃতিটা বলা হয়ে গেছে, বর্ণটাও বলা হয়ে গেছে। একটা মনে রাখতে হবে, একটা কথা পার্টিকুলার, সেটা কি না ডান ফুসফুস। তাহলে আগে আমি এখানে লিখে দিই কোনটা বাম ফুসফুস এবং কোনটা ডান ফুসফুস। এটা হলো বাম ফুসফুস, এবং এটা হলো ডান ফুসফুস। ডান ফুসফুস হয়ে গেল। কি কথাটি মনে রাখতে হবে? ডান ফুসফুসটি আকৃতিতে সবসময় বাম ফুসফুস অপেক্ষা বড়, অর্থাৎ ডান ফুসফুসটি অপেক্ষাকৃত বড় কার থেকে? বাম ফুসফুসের থেকে। এটি ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আকৃতিটি বোঝা গেল। 3 নম্বর পয়েন্টে চলে আসবো, আবরণ। ভালোভাবে পয়েন্টগুলি মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্টে বলেছি অবস্থান, 2 নম্বর পয়েন্টে বললাম আকৃতি, 3 নম্বর পয়েন্টে আমি বলবো আবরণ। ফুস
ফুসফুস, দুটি ফুসফুস দ্বিস্তরীয় একটি আবরণ নিয়ে তৈরি হয়, অর্থাৎ দুটি স্তর বিশিষ্ট আবরণ নিয়ে তৈরি হয়। আবরণটির নাম কি? আবরণটির নাম হলো প্লুরা। খুব ভালোভাবে মনে রাখবে, ফুসফুসের আবরণের নাম প্লুরা, যেটি কিন্তু দ্বিস্তর বা দুটি স্তর বিশিষ্ট হয়। বাইরের দিকে যে স্তর আছে দেখতেই পাচ্ছি এখানে, দুটো ফুসফুসের ক্ষেত্রে কিন্তু দুটি স্তর আছে। বাইরের দিকে যে ফুসফুসের স্তরটা থাকে বা প্লুরার যে আবরণটা থাকে তাকে বলা হয় প্যারাইটাল প্লুরা স্তর। প্যারাইটাল প্লুরা স্তর। আর প্লুরারই ভেতরের যে আবরণীটি তাকে বলা হয়, এই সেকেন্ড যে আবরণটা, ভিসেরাল প্লুরা স্তর। ভিসেরাল প্লুরা স্তর। এটি কিন্তু দুটি ফুসফুসের ক্ষেত্রেই একই হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা যেমন বললাম বাইরের প্লুরার বাইরের স্তরটি প্যারাইটাল প্লুরা স্তর এবং প্লুরার ভেতরের স্তরটি ভিসারাল প্লুরা স্তর, তাহলে এটিও হচ্ছে প্যারাইটাল প্লুরা স্তর এবং এটি হচ্ছে ভিসারাল প্লুরা স্তর। প্যারাইটাল প্লুরা স্তর এবং ভিসারাল প্লুরা স্তরের মধ্যবর্তী যে অংশটা, একে বলা হয় আন্তঃপ্লুরা স্তর বা আন্তঃপ্লুরা অঞ্চল বা অন্তঃপ্লুরা অঞ্চল। ভালোভাবে মনে রাখবে, প্যারাইটাল প্লুরা স্তর এবং ভিসারাল প্লুরা স্তরের মধ্যবর্তী যে অংশটা সেইটাকে বলা হচ্ছে আন্তঃপ্লুরা অঞ্চল বা অন্তঃপ্লুরা অঞ্চল। এই অংশটাতে একটা তরল বা লিকুইড থাকে। এই যে দুটো স্তরের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এইখানে একটা তরল বা লিকুইড থাকে, যেটা কি হয় শ্বসনের সময় বক্ষ এবং ফুসফুসের মধ্যে যাতে কোনো ঘর্ষণজনিত আঘাত সৃষ্টি না হয় বা যাতে ঘর্ষণ না হয় সেই ঘর্ষণটাকে নিবারণ করে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। তাহলে হয়ে গেল আবরণ। এবার 4 নম্বরে চলে আসবো, ফুসফুসের গঠনটা মানে আভ্যন্তরীণ গঠনটা কিরকম। 4 নম্বর পয়েন্টটা তাহলে কি হবে, একদম টোটাল আমরা গঠনে চলে আসব। দেখতেই পাচ্ছি দুটো ফুসফুস, দুটো ফুসফুসের মধ্যে কি বলেছি, ডান ফুসফুসটা আয়তনে বা আকারে একটু বাম ফুসফুসের তুলনায় বড়। এই দুটো ফুসফুস, প্রথম বলে দিই বাম ফুসফুসটার কথা, তারপরে আসবো ডানে। বাম ফুসফুসটা দুটো লোবযুক্ত হয়। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 1 নম্বর লোব, এটা 1 নম্বর লোব, এটা 2 নম্বর লোব, মানে দুটো খণ্ড বা লোবযুক্ত হয়। এই 1 নম্বর লোবটাকে বলা হয় সুপিরিয়ার লোব। 1 নম্বর লোবটা মানে প্রথম যে খণ্ডকটা তাকে বলা হচ্ছে সুপিরিয়ার লোব এবং 2 নম্বরটা যেটা তাকে বলা হচ্ছে ইনফেরিয়ার লোব। ইনফেরিয়ার লোব। ভালোভাবে মনে রাখতে হবে, দুটো লোব আছে কোন ফুসফুসটার ক্ষেত্রে, বাম ফুসফুসের ক্ষেত্রে। কি কি লোব, প্রথমটা হচ্ছে সুপিরিয়ার লোব এবং দ্বিতীয়টা হচ্ছে ইনফেরিয়ার লোব। ডান ফুসফুসের ক্ষেত্রে কটা লোব দেখতে পাচ্ছি, 3টে, 1 2 3। কটা লোব দেখতে পাচ্ছি, 3টে লোব, 1 2 3। ভালোভাবে মনে রাখবে, এইটাও সুপিরিয়ার লোব, এটা ইনফেরিয়ার লোব। মাঝখানে যেটা আছে 2 নম্বরে সেটা হচ্ছে মিডিল লোব। তাই আমি শুধু মাঝখানেটা লিখে দিচ্ছি, বাকি দুটো কিন্তু এর মতোই, অর্থাৎ বাম ফুসফুসের সঙ্গে একই আছে। এটা হচ্ছে মিডল লোব। তাহলে বোঝা গেল দুটো ফুসফুসের ক্ষেত্রে কটা লোব আছে। ডান ফুসফুসের ক্ষেত্রে 3টে লোব, সুপিরিয়ার, মিডিল, ইনফেরিয়ার। বাম ফুসফুসের ক্ষেত্রে হচ্ছে দুটো লোব, সুপিরিয়ার লোব আর ইনফেরিয়ার লোব। তাহলে এই যে বাম ফুসফুস এবং ডান ফুসফুসের লোবগুলোর কথা বললাম, এই লোবগুলোতে বা লোবগুলোকে ভাগ করেছে কে, দেখতে পাচ্ছি এখানে একটা করে খাঁজ আছে। এই খাঁজগুলো কি করেছে, এই লোবগুলোতে ফুসফুসকে ভাগ করেছে, অর্থাৎ লতিতে ফুসফুসটাকে ভাগ করেছে। এই খাঁজটাকে বাম ফুসফুসের ক্ষেত্রে সুপিরিয়ার লোব আর ইনফেরিয়ার লোবের মাঝখানে যে খাঁজটা আছে এইটাকে বলা হচ্ছে অবলিক ফিশার। কি বলছে, অবলিক ফিশার। অবলিক
ফিশার, বলা হচ্ছে অবলিক ফিশার। কিছুটা অবলিক চিহ্নের মতো দেখতে বলে এটাকে বলা হচ্ছে অবলিক ফিশার। তাহলে অবলিক ফিশার বাম ফুসফুসকে সুপিরিয়র লোব এবং ইনফেরিয়র লোবে ভাগ করেছে। আবার ডান ফুসফুসের ক্ষেত্রে কটা ফিশার আছে? দুটো ফিশার আছে। এই যাকে বলা হচ্ছে অবলিক ফিশার, এই যে ফিশারটা মানে 2-3 মানে মিডল লোব আর ইনফেরিয়র লোবের মাঝখানে যেটা আছে সেটা অবলিক ফিশার, আর সুপিরিয়র লোব আর মিডল লোবের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অনুভূমিক ফিশার। কারণ এই ফিশারটা বা এই খাঁজটা কিন্তু অনুভূমিক ভাবে অবস্থান করছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি অনুভূমিক ফিশার। লিখে দিলাম আমি এখানে, ওইটা অবলিক ফিশার বলে আর ওই ক্ষেত্রে লিখছি না, অনুভূমিক ফিশার। বোঝা গেল? তাহলে এটা হলো ফুসফুসের আলটিমেট যে গঠন বা স্ট্রাকচার সেটা। 4 নম্বর পয়েন্টে আমি কিন্তু টোটালটা বলে দিলাম যে ফুসফুসটা কি কি লোব নিয়ে তৈরি হয়, কতগুলো ফিশার থাকে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তার সঙ্গে কিন্তু 3 নম্বরে আমি আবরণটাও বলে দিয়েছি। এরপর এই ফুসফুসের গঠন বা স্ট্রাকচার অফ লাংস এর সঙ্গে আমাদের কিন্তু আরো মানে ফুসফুসের গঠনটা এলে আরো কিছু জিনিস জানতে হবে। এটা তো হয়ে গেল ফুসফুসের স্ট্রাকচারটা। এরপর বলে দিচ্ছি আর কি কি এখানে আমরা জানবো। 5 নম্বর পয়েন্টে আমরা আর একটু ডিটেলসে লিখে দেবো, যেটা অবশ্যই ফুসফুসের গঠনের মধ্যে কিন্তু লিখতেই হবে। এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালী বা ট্রাকিয়াটা কি হয়েছে না গ্রীবাদেশে অবস্থান করে। এই শ্বাসনালী বা ট্রাকিয়াটা নেমে এসে দুটো ভাগ হয়ে ফুসফুসের মধ্যে বা দুটো শাখায় ভাগ হয়ে ফুসফুসে প্রবেশ করেছে। একটা শাখা প্রবেশ করেছে বাম ফুসফুসে, আরেকটা শাখা প্রবেশ করেছে ডান ফুসফুসে। এই যে দুটো শাখায় ভাগ হয়ে গেছে এই শাখাগুলোকে বলা হয় ক্লোমো শাখা বা ব্রঙ্কাই। অর্থাৎ দুটো শাখায় এক বচনে বলা হচ্ছে এটাকে ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালীটা কি হয়েছে দ্বিধা বিভক্ত হয়ে বা দুটো শাখায় ভাগ হয়ে দুটো ফুসফুসে প্রবেশ করেছে, তাদেরকে বলা হচ্ছে ক্লোমো শাখা বা ব্রঙ্কাই। এক বচনে বলছি ব্রঙ্কাস। তাহলে এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, এই দুটো হচ্ছে ক্লোমো শাখা। আমি ছোট করে লিখে দিচ্ছি ক্লোমো শাখা বা ক্লোমো শাখা বা ব্রঙ্কাই, আর এক বচনে বলছে ব্রঙ্কাস। দুটো ক্লোমো শাখা মিলিত হয়েই কিন্তু এই ট্রাকিয়া বা শ্বাসনালীটা তৈরি হয়েছে, ভালোভাবে মনে রাখবে। এরপর এই যে কথাটা বললাম দুটো ব্রঙ্কাস বা ক্লোমো শাখা যে কথাটা বলছি বা ব্রঙ্কাই কথাটা বলছি, এরা কি হচ্ছে দ্বিধা বিভক্ত হয়ে দুটো ফুসফুসে প্রবেশ করছে। প্রবেশ করার পর এরা আরো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। কেমন ভাবে বিভক্ত হয়েছে একটু দেখে নি ছোট ভাবে। এরা ঢোকার পর আরো এরকম শাখা প্রশাখাতে বিভক্ত হয়ে গেছে। যেই শাখা প্রশাখাগুলোকে বলা হচ্ছে উপক্লোমো শাখা বা ব্রঙ্কিয়ল। উপক্লোমো শাখা বা ব্রঙ্কিয়ল। এই উপক্লোমো শাখা বা ব্রঙ্কিয়লের শেষ প্রান্তগুলিতে কি দেখা যায়? কিছু স্ফীত থলির মতন গঠন। কি দেখা যায়? এই উপক্লোমো শাখা বা ব্রঙ্কিয়লের শেষ প্রান্তে কিছু স্ফীত বা একগুচ্ছ স্ফীত থলির মতো গঠন। যেই থলিগুলিকে বলা হচ্ছে কি অ্যালভিওলাই বা বায়ুথলি, অর্থাৎ যার মধ্যে কি থাকে বায়ুপূর্ণ থাকে, অ্যালভিওলাই বা বায়ুথলি। দুটো ফুসফুস মিলে প্রায় 30 থেকে 80 কোটি, দুটো ফুসফুস মিলে মনে রাখতে হবে, দুটো ফুসফুস মিলে প্রায় 30 থেকে 80 কোটি এরকম অ্যালভিওলাই বা বায়ুথলি আছে। এই বায়ুথলিগুলিকে একসঙ্গে বলছি অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই গুলি যখন এক বচনে বলবো মানে একটা একটা বায়ুথলিকে বলছে অ্যালভিওলাস। কি বললাম? অ্যালভিওলাস। তাহলে মনে রাখবে ট্রাকিয়া বা শ্বাসনালী দুটো শাখায় ভাগ হচ্ছে, ক্লোমো শাখা বা ব্রঙ্কাই, তারা আবার প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে উপক্লোমো শাখা বা ব্রঙ্কিয়ল। সেই উপক্লোমো শাখাগুলোর শেষ প্রান্তে স্ফীত একগুচ্ছ যে বায়ুথলিগুলো থাকছে তাকে বলা হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। আমরা জানি ফুসফুস আমাদের কি কাজে সাহায্য করে? শ্বাসকার্য। অর্থাৎ ফুসফুসের মাধ্যমে আমরা কি করি না আমাদের শ্বাসকার্যটা বা শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করি। আজ এতটা পর্যন্ত বোঝা গেল। লাস্ট পয়েন্টে ফুসফুসের 6 নম্বর বা লাস্ট পয়েন্টে এসে কি লিখবো না এই কথাটা একটু লিখে দেবো যে ফুসফুসীয় ধমনী। এখনো আমরা ধমনী শিরা এগুলি ডিটেলসে পড়িনি, এটা আমরা
রক্ত সংবহন তন্ত্রে গিয়ে ডিটেলসে জানবো, বা যখন হৃৎপিণ্ড পড়বো ডিটেলসে জানবো, কিন্তু এই লাইনটি অবশ্যই লিখতেই হবে। সেটি কি না, ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীটা কি হচ্ছে, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য জালকের ন্যায় সৃষ্টি করে, যেই জালকগুলি কার সংলগ্ন থাকে, এই বায়ুথলি বা অ্যালভিওলায় সংলগ্ন থাকে। এই কথাটি লিখতেই হবে। কেন লিখতে হবে এটি আমরা সংবহন তন্ত্র অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রে গিয়ে ভালোভাবে বুঝতে পারবো। এখন তোমরা আপাতত লিখে রেখে দেবে, ফুসফুসীয় ধমনী কি হচ্ছে, ফুসফুসে প্রবেশ করছে। ফুসফুসে প্রবেশ করার পর এরা অসংখ্য জালকের ন্যায় শাখা প্রশাখায় বিন্যস্ত হয়ে বায়ুথলি বা অ্যালভিওলায় সংলগ্ন হচ্ছে। তাহলে বোঝা গেল ফুসফুসের গঠনটা আমি ডিটেলসে বলে দিলাম। প্রথমে বলেছি এর অবস্থান, 1 নম্বর পয়েন্ট আমি টোটালটা বলে দিচ্ছি একবার। সেকেন্ডে বলেছি এর আকৃতি, আকৃতিটা কিরকম, তাহলে অবস্থানটা আগে বলবে, অবস্থানে কিন্তু অবশ্যই ডায়াফ্রামের কথাটা উল্লেখ করবে। সেকেন্ডে বলেছি আকৃতি, আকৃতিটা কিরকম বলবে, বর্ণটা কিরকম বলবে, কোন ফুসফুসটা আকৃতিতে কিরকম সেটা বলবে। 3 নম্বরে বলেছি ফুসফুসের আবরণটা, আবরণটা সম্পর্কে ডিটেলসে বলেছি। ফুসফুসের আবরণ নাম প্লুরা, ভালোভাবে মনে রাখবে। 4 নম্বরে অভ্যন্তরীণ যে গঠনটা সেটা বলেছি, যে লোবগুলো আছে সুপিরিয়র ইনফেরিয়র লোব, বা যে ফিশার গুলো আছে অবলিক ফিশার অনুভূমিক ফিশার, তার কথা বললাম। 5 নম্বরে এসে কি বললাম, 5 নম্বরে এসে টোটাল যে শ্বাস প্রক্রিয়াটা, সেটা একটা মানে শ্বাসনালীর যে গঠনটা সেটা একটা দিয়ে দিলাম, যে শ্বাসনালী ট্রাকিয়া, সেখান থেকে ক্লোমশাখা, ক্লোমশাখা থেকে উপক্লোমশাখা বা ব্রঙ্কিয়ল, মানে ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিয়ল, সেখান থেকে বায়ুথলি বা অ্যালভিওলায় কতগুলো থাকে সেটা বললাম। এবং ফুসফুসীয় ধমনী যে এই বায়ুথলিগুলির সঙ্গে যুক্ত থাকে সেটাও বলে দিচ্ছি কিভাবে যুক্ত থাকে না, ধমনীটা ফুসফুসের ধমনীটা ফুসফুসে প্রবেশ করে জালকের ন্যায় বিস্তার করে এই অ্যালভিওলায় বা বায়ুথলির সঙ্গে যুক্ত থাকছে। ফুসফুসের কাজটি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো, কি হবে সেটিও বলে দিয়েছি। শাসন কাজে সাহায্য করে, অর্থাৎ অক্সিজেন যুক্ত বাতাসকে গ্রহণ করে এবং এ কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসকে ছেড়ে দেয়। এটা একটা প্রক্রিয়া হচ্ছে, কি প্রক্রিয়াটার নাম নিঃশ্বাস এবং প্রশ্বাস, যেটা আমি আগামী পর্বে তোমাদেরকে আলোচনা করে দেবো। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করবে। থ্যাংক ইউ।